দর্শক স্বাগত জানাচ্ছি দীপ্ত টেলিভিশনের বিশেষ টক শো দ্য হট সিটে। প্রতি বৃহস্পতিবার রাত 11টা 35 মিনিটে এই আয়োজন নিয়ে আমরা হাজির হই আপনাদের সামনে। জুলাই গণ অভ্যুত্থান বাংলাদেশের রাজনীতিতে শুধু একটি সরকারের পতন ঘটায়নি, তৈরি করেছে নতুন রাজনৈতিক বাস্তবতা। সেই বাস্তবতা থেকেই এসেছে নতুন দল, নতুন নেতৃত্ব এবং নতুন বাংলাদেশের প্রত্যাশা। কিন্তু 2 বছর পর প্রশ্ন হচ্ছে, জুলাইয়ের আকাঙ্ক্ষা কতটা রাজনীতিতে বাস্তবায়িত হয়েছে? নতুন রাজনীতি কি সত্যিই পুরনো রাজনৈতিক সংস্কৃতি থেকে বের হতে পেরেছে? এনসিপির রাজনীতি, জুলাইয়ের চেতনা, নির্বাচন, বর্তমান সরকার, জ্বালানি সংকট এবং বাংলাদেশের ভবিষ্যৎ নিয়ে আজকের দ্য হট সিটে এস.এম. সাইফ মুস্তাফিজ। এস.এম. সাইফ মুস্তাফিজ, যুগ্ম সদস্য সচিব, জাতীয় নাগরিক পার্টি এনসিপি, এবং একই সাথে আপনি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সিরাজগঞ্জ 6 আসনে প্রার্থী ছিলেন। আপনাকে স্বাগত জানাচ্ছি দীপ্ত টেলিভিশনের স্টুডিওতে। আপনাকে অনেক ধন্যবাদ আমাকে নিমন্ত্রণ করার। যে বিষয়টি নিয়ে প্রথমেই আলোচনা করতে চাই, যে জুলাইয়ের আন্দোলন ছিল দলীয় রাজনীতির বাইরে গিয়ে একটি গণ আন্দোলন, কিন্তু 2 বছর পর সেই আন্দোলনের নেতৃত্ব থেকেই আপনারা রাজনৈতিক দল করেছেন। আপনি সেই দলেরই যুগ্ম সদস্য সচিব। রাজপথের আন্দোলন আর এই যে ক্ষমতার রাজনীতি, আপনারা বিরোধী দলে, আপনি সংসদে না থাকলেও আপনার দলের সংসদ সদস্যরা রয়েছে, এই দুয়ের মধ্যে সবচেয়ে বড় পার্থক্য কি দেখছেন 2 বছর পরে এসেছে? প্রথমে তো আপনাকে ধন্যবাদ জানাচ্ছি আমাকে এখানে আমন্ত্রণ করার জন্য। জুলাই গণঅভ্যুত্থানের মানুষের যে আকাঙ্ক্ষা ছিল, যে আশা ছিল, যেই লক্ষ্যে আসলে সব মানুষ রাজপথে নেমে গিয়েছিল, সেইটার মানে যেটা এক্সপেকটেশন কোনোটাই আমার মনে হয় না আসলে খুব একটা ফুলফিল হয়েছে। অনেকে দুষ্টমি করে বলে যে লিঙ্গ পরিবর্তন হয়েছে শুধু, কারণ এই যে আপনি যে চেয়ারে বসে আছে, চেয়ারটা তো ঠিক আগের মতোই অক্ষত রয়েছে, শুধুমাত্র মানুষগুলো পরিবর্তন হয়েছে। এবং আমরা যারা চেষ্টা করেছিলাম বিভিন্ন সময় রাজপথে থেকে এই অধিকার আদায়ের জন্য লড়াই করার জন্য, বা যারা তরুণ ছাত্রনেতা যারা ছিলেন, এখন বর্তমানে দায়িত্বশীল অনেক পদে আছেন এনসিপির অথবা অন্য কোনো রাজনৈতিক দলের, তো তারা রাজপথে যেই সময় লড়াইটা করেছেন, সে সময় আমরা দেখেছি যে বিভিন্ন রাজনৈতিক দল তাদেরকে নানাভাবে আমাদেরকে সাপোর্ট করেছে, নানাভাবে উৎসাহ জুগিয়েছে, নানাভাবে বিভিন্নভাবে সাহায্য সহযোগিতাও করেছে। এবং সবার কিন্তু একটা মূল লক্ষ্য ছিল যে ফ্যাসিবাদ যে কাঠামো, সেটা ভেঙে ফেলা এবং নতুন একটি রাজনৈতিক বন্দোবস্তের একটা সূচনা করা, যেটা মূলত এক কথায় যেটা বলতে গেলে যে 17 বছর ধরে হাসিনা যেই কায়দায় ফ্যাসিবাদকে টিকিয়ে রেখেছিল, যেই সিস্টেমে সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোতে নিজের দলীয় লোক বসিয়ে বা প্রত্যেকটা জায়গায় পারিবারিককরণ বলা বা দলীয়করণ করা, সেই জায়গাগুলোকে যেভাবে করে সে এতদিন ক্ষমতা টিকিয়ে রেখেছিল, সেটাই মূলত ভেঙে ফেলা আমাদের সবার একটা কিন্তু মূল লক্ষ্য ছিল। এবং রাজপথে কিন্তু আমরা সেই কথাগুলোই বলেছি, বা মানুষ কিন্তু আমাদের ডাকে সাড়া দিয়েছে মূলত এই জায়গাগুলোকে কেন্দ্র করেই। কারণ আপনি দেখবেন না যে এর আগেও কিন্তু 17 বছরে যেটা প্রধান বিরোধী দল ছিল বিএনপি বা বাংলাদেশ জামাত ইসলামী বা অন্যান্য ক্রিয়াশীল যেসব রাজনৈতিক দলগুলো যারা ছিল, তারা কিন্তু নির্বাচনের প্রেক্ষিতে বা এরকম অনেক ইস্যুতে তারা কিন্তু আন্দোলন করেছিল, কিন্তু মানুষ কিন্তু সাড়া দেয়নি। কারণ মানুষের এক্সপেকটেশন একটা 0 লেভেলে চলে গিয়েছিল। কারণ স্বাধীনতা পরবর্তী সময়ে, আমাদের মহান মুক্তিযুদ্ধের পরবর্তী সময়ে যতগুলো রাজনৈতিক দলই যেই কমিটমেন্টগুলো করেছে, তারা কিন্তু দেখেছে যে আসলে খুব একটা কোনো কমিটমেন্ট তারা রাখে না। বিশেষ করে স্বৈরাচার এরশাদের পতনের পরে যে 3 জোটের রূপরেখার একটা কমিটমেন্ট জনগণের প্রতি তারা দিয়েছিল, তারা কিন্তু পরবর্তী সেটা রাখেনি। তো মানুষের সে এক্সপেকটেশনস বিএনপি বা কারোর প্রতি এরকম করে ছিল না। তো 17 বছর ধরে এই জন্য কিন্তু কোনো রাজনৈতিক দলের ব্যানারে কোনো আন্দোলন আসলে আলটিমেটলি সাকসেসফুল হয়নি। হ্যাঁ, এটা সত্য যে তারা দীর্ঘ 17 বছর ধরে তাদের হাজার হাজার নেতাকর্মী জেলে ছিলেন, গুম খুন হয়েছেন, নানা রকমভাবে সাফার করেছেন, কিন্তু আলটিমেটলি এই করা কিছু অপরিচিত যারা তরুণ, যারা মেন স্ট্রিম পলিটিক্সের সেই পার্ট আসলে ছিল না, তাদের ডাকেই কিন্তু সব মানুষ নেমেছিল একটা পরিবর্তনের জন্য। তো এই যে রাজপথ থেকে এখন সংসদে পরিবর্তনটা আসলে শুধুমাত্র এই ক্ষমতার চেয়ারে আসলে নতুন মানুষজন বসেছে, কিন্তু এক্সপেকটেশনসের জায়গা যে পরিবর্তনের চিন্তা আমরা করেছিলাম, সেটা আসলে হয়নি। তবে আমরা চেষ্টা করে যাচ্ছি।
আপনারা যে এনসিপি গঠন করলেন, আপনারা যখন দল গঠন করেছেন তখনও বেশ কিছু সমালোচনা ছিল। আপনাদের বর্তমান নেতৃত্বের কয়েকজন তখন উপদেষ্টা পরিষদে ছিলেন, এটা নিয়েও সমালোচনা সইতে হয়েছে। কিন্তু আপনারাও যে নতুন দল করলেন সেটা কি প্রত্যাশা পূরণ হয়েছে কিনা, নাকি আপনারাও সেই পুরনো দলের মতো পুরনো স্রোতেই রাজনীতিতে আবারও হারিয়ে যাবেন? আপনারা পরবর্তীতে ডাকলে হয়তো লোকজনকে পাওয়া যাবে না, এমন হচ্ছে কিনা? না, এরকম তো আসলে হচ্ছে না। আমরা দেখছি যে মানুষ আসলে আমাদের এখনো অনেক ভালোবাসেন। অনেক মানে আমি বেশি অবাক হই যে যারা মায়েরা আছেন, বাবারা আছেন, বয়োজ্যেষ্ঠ যারা আছেন, তারা আমাদেরকে সন্তানের মতো করে ভালোবাসেন। যে কোনো জায়গায় গেলে আমরা দেখি যে সেই মানুষগুলো আমাদেরকে খুবই আবেগ আপ্লুতভাবে গ্রহণ করে নেয়। এবং আপনারা জানেন যে এই জুলাইতে আমরা পদযাত্রা করেছি, সেখানে আমরা দেখেছি যে বিভিন্ন প্রান্তরের মানুষজন আমাদের অপেক্ষায় থাকে, তারা তাদের মনের কথাগুলো বলে। এবং হ্যাঁ, সেটা ঠিক যে ধরেন যে এক্সপেকটেশনসে এনসিপি গঠন হয়েছিল সেটা কি সামগ্রিকভাবে আমরা সে আকাঙ্ক্ষা পূরণ করতে পেরেছি কিনা, এটা আমি মনে করি যে আমরাও অনেক ক্ষেত্রে আমাদের ব্যর্থতা আছে। কারণ আমাদের ব্যর্থতা, তরুণরা প্রথম যে ব্যর্থতার জায়গাটা রাখে সেটা হচ্ছে যে এই জনাব আমাদের যিনি প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান বা স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ যারা আছেন, ক্ষমতাসীন যে রাজনৈতিক দল আছেন, তাদেরকে আমরা বিশ্বাস করেছিলাম বা রাজনৈতিক দলগুলোর কথাগুলোকে আমরা আসলে আমলে নিয়েছিলাম। সেটা আমাদের প্রথম ভুল ছিল তরুণদের জায়গা থেকে। কারণ সে সময় যদি আমরা সরকার গঠনের প্রক্রিয়া থেকে শুরু করে বাংলাদেশের পরিবর্তনের জন্য যা যা করা দরকার সেটা যদি আসলেই আমরাই নেতৃত্ব দিয়ে করতাম, সেটা আসলে আমার মনে হয় যে এখন একটা ভালো একটা দিক হয়তো পৌঁছানো সম্ভব ছিল। কিন্তু সেটা না করে যখন জনাব তারেক রহমান বা অন্যান্য যারা রাজনৈতিক দলের স্টেক হোল্ডার আছে তাদের সাথে পরামর্শ করে ইন্ট্রিম গভর্নমেন্টের ফরম্যাটের দিকে আমরা এগুলাম। এবং সেক্ষেত্রে তখন অভ্যুত্থানের ফেস হিসেবে ওইটা লেজিটিমেট বডি করার জন্য কিন্তু সব মহল থেকেই একটা দাবি ছিল যে ছাত্র তরুণদের থেকে একটা পার্টিসিপেশন যেন থাকে। সেক্ষেত্রে তারা ছিল, কিন্তু আদতে আসলে তাদের কিন্তু সেখানে মানে খুব বেশি পাওয়ার এক্সেস করার সুযোগ ছিল না। পাওয়ার এক্সেস ইন এ সেন্স যে পরিবর্তনের কথাগুলো, সংস্কারের আলাপগুলো আসছিল বা মোটা দাগে তাদের মন্ত্রণালয় কেন্দ্রিকও যেই পরিবর্তনগুলোর আলাপ আমরা বলছি যে উনি তো তথ্য মন্ত্রণালয় ছিল, তাহলে কেন এই তথ্য মন্ত্রণালয় কেন্দ্রিক বা এই মিডিয়া সংস্কারের জায়গাগুলো আসলো না, তাদের ফাংশন করতে দেওয়া হয়নি। মোটা দাগে এখন যারা বর্তমানে পাওয়ারফুল মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছে, যারা ইন্ট্রিম গভর্নমেন্টের পার্ট ছিলেন, তারাই হচ্ছে যে নানা রকম কলকাঠি নাড়িয়েছে 2-3 মাস পরেই। বিভিন্ন সময় আমরা দেখেছি যে লন্ডনে বৈঠক হয়েছে, লন্ডন বৈঠক হওয়ার পর থেকে আবার মোর একদম অন্যদিকে চলে গেল। তখন আমরা দেখতে পারলাম যে সরকার শুধুমাত্র একটা নির্বাচনকে ফোকাস করে আগাচ্ছে, যেখানে আসলে তাদের ম্যান্ডেটের জায়গাটা কিন্তু ছিল এই বেসিক যে সংস্কারগুলো সেগুলো একটা স্ট্রাকচারাল জায়গা দিয়ে দেওয়ার জন্য। তো সেগুলো তরুণরা আসলে এই যে এইসব সিনিয়র যারা রাজনীতিবিদ আছে তাদেরকে বিশ্বাস করেছিল যে না, তারা যেহেতু সাফারার, তাদের মধ্যে হয়তো একটা পরিবর্তন এসছে। কিন্তু আমরা দেখতে পেলাম যে তাদের মধ্যে কোনো পরিবর্তন আসেনি। তো এই যে লাউ সে কদুই, এবং তারা ওই আগের মতো করেই পাওয়ারটা এনজয় করতে চায়। তারা সেই হাসিনা শাহীর মতো করেই বিভিন্ন মন্ত্রণালয়ে নিজেদের লোক বসাচ্ছে, তারপরে আত্মীয় স্বজনকে বসাচ্ছে, এবং সেইভাবেই ক্ষমতাটাকে তারা দীর্ঘায়িত করার একটা মনোবাসনা আমরা পরিলক্ষিত হতে দেখছি। এই বিষয় নিয়ে আমি আপনাকে আরো প্রশ্ন করব হয়তো আমাদের আলোচনার আরেকটু পরে, কিন্তু এই যে জায়গাটিতে আমি আবারও ফোকাস করতে চাই, জুলাইয়ের আপনি হয়তো একটু আগেই বলেছেন যে আপনারা এটা করলে ভালো হতো কিন্তু করা হয়নি, রাজনৈতিক দলগুলোর সাথে আপনারা আলোচনা করেছেন। তাহলে আমি বলবো জুলাইয়ের এই সফল আন্দোলনে যারা নেতৃত্ব দিয়েছে তাদের সবচেয়ে বড় ভুল কি ছিল? এই বিপ্লবী সরকার গঠন না করা? আমি মনে করি যে হ্যাঁ, বিপ্লবী সরকার গঠন না করা সবথেকে বড় ভুল ছিল। কারণ আমরা মানে বলি না যে বিপ্লবটা পরিপূর্ণ হয়নি। তো এই যে এরকম কিছু কিছু সিদ্ধান্তের জায়গা, তরুণরা আসলে একটা দায়িত্বশীল আচরণ করার চেষ্টা করেছে। তরুণরা ভেবেছে না আসলে, তারা সম্মান দেওয়ার চেষ্টা করেছে। কারণ আমরা তো স্বীকার করি যে বিএনপি, বাংলাদেশ জামাত ইসলামী সহ বিরোধী পক্ষের যত মত ছিল, যত স্টেক হোল্ডার ছিল, প্রত্যেকের বাংলাদেশের এই একটা সিচুয়েশন আসার জন্য বা এই পরিস্থিতি আসার জন্য তাদের অবদান আছে। তো সেই জায়গা থেকে তাদেরকে আমরা সেই সম্মানটা করে তাদের মতামতকে প্রাধান্য দিয়ে আসলে সেই সিদ্ধান্তের জায়গাগুলোকে আমরা নিয়েছি। তো সেটা আমার মনে হয় যে একটা বড় ভুলের জায়গা ছিল যে তাদেরকে আসলে সেই জায়গাটা দেয়া। কারণ অভ্যুত্থানের সময়ে তরুণরা যেভাবে সিদ্ধান্তগুলো নিয়েছে, এরকম অনেক সিদ্ধান্ত, বোল্ড সিদ্ধান্ত কিন্তু বিএনপি যারা ছিলেন তারা কিন্তু নিতে পারেনি। অনেক এরকম এই যে যেরকম লং মার্চটাকে একদিনে এগিয়ে নেওয়া বা বিভিন্ন নামে প্রোগ্রামগুলোকে ঘোষণা করা। একসময় আমরা দেখতাম যে বিরোধী দলের একটা প্রধান অস্ত্র থাকতো হরতাল। লাস্টে আমরা আর কখনো দেখিনি। মানে গণতান্ত্রিক জায়গায় বিরোধিতার যেই টুলগুলো ছিল কোনোটাই আর তারা এক্সেসও করতে পারতো না, আর মানুষও আসলে সেটাকে খুব বেশি আমলে নিত না। তাদের কাছে এটা খুব বেশি
গ্রহণযোগ্য ছিল না। কিন্তু এই বৈষম্য বিরোধী আন্দোলনের যে প্ল্যাটফর্ম, সেখানকার তরুণ নেতৃত্ব কিন্তু এরকম অনেক ক্রিয়েটিভ সিদ্ধান্ত নিয়ে আন্দোলনটাকে পুরো বাংলাদেশব্যাপী ছড়িয়ে দিয়েছে এবং সেখানে দল মত নির্বিশেষে আমরা সকল শ্রেণী পেশার মানুষকে যুক্ত হতে দেখেছি। তো সবাই কিন্তু এটাই বলছিল যে আমরা একটা বিকল্প চাই, একটা অল্টারনেটিভ চাই, এবং মানুষ এটাই এক্সপেক্ট করছিল যে আমাদের থেকে একটা রাজনৈতিক দল হবে, অথবা আমাদের জায়গা থেকে আমরা একদম শুরু থেকেই এই জায়গাটাকেই দেখাবো বাংলাদেশ পরিচালনা করার ক্ষেত্রে আমাদের জায়গা। এবং ওই সময় আমরা দেখতে পাচ্ছিলাম যে আমাদের যেসব মেধাবী তরুণরা বিদেশে পড়ালেখা করছেন বা বিভিন্ন প্রতিষ্ঠানে আছেন, তারা বলছিল তারা দেশে ফিরতে চায়, বাংলাদেশে অবদান রাখতে চায়। তো এই কালেকটিভ একটা ফোর্স যে হওয়ার সম্ভাবনা, সেটাকে ধূলিসাৎ করে দিয়েছিল আমাদের বিভিন্ন রাজনৈতিক দল, এজেন্সি, সবাই মিলে আসলে সেটা ধূলিসাৎ করে। এবং সেই নীল নকশার পুরানো রাজনৈতিক বন্দোবস্তর যেই পুরনো এস্টাবলিশমেন্টটা আসলে সবাই চায়, বিভিন্ন সংস্থা বলি বা তারা চায় যে যদু গেল মধু হয়তো বা আসবে, তো সেটা তারা চেয়েছে এবং আমরাও কিছুটা হয়তো বা ট্র্যাপে পা দিয়েছি, যেটাতে আমরা মনে করেছিলাম যে আর কোনো রক্তপাত আমরা দেখতে চাই না, আমাদের আর কোনো তরুণ, আমাদের আর কোনো ভাইদের বাংলাদেশে রক্তপাত যেন না হয়, সেজন্য আমরা চেয়েছি যে আমাদের মধ্যে যেন অ্যাটলিস্ট বিভাজন না থাকে। তবে এটা করে আসলে খুব বেশি আমার মনে হয় যে লাভ হয়নি। আমরা হয়তো বা কিছু, আমি আপনার আজকে টকশোতে অতিথি হিসেবে এসেছি, আমাদের দলের অনেকে সংসদে বসছে, আমরা কিছু সম্মান পাচ্ছি, কিন্তু দিন শেষে যে শহীদ পরিবারের মানুষরা আসলে সাফার করলো বা যাদের সন্তান মারা গেল, তারা আসলে কি পেয়েছে? হয়তো বা মন্ত্রণালয় থেকে কিছু টাকা তাদের জন্য বরাদ্দ করা হয়েছে, যারা আহত আছে তাদের জন্য হয়তো বা কিছু অর্থ বরাদ্দ করা হয়েছে, কিন্তু দিন শেষে এই মানুষগুলোর যে স্বপ্নটা ছিল, যেই জন্য আসলে তারা রাজপথে নেমে এসেছিল, সেটা তো আসলে আমরা কেউই তাদেরকে সেটা পূরণ করতে দিতে পারিনি। আমরা চাচ্ছি, কিন্তু আমাদেরও একটা সমান ভাগিদার বলে আমি মনে করি, আমাদেরও অবশ্যই দায় আছে। রাজনীতিতে নতুন বন্দোবস্তের কথা বলা হয়, আমি রাজনীতির নতুন বন্দোবস্ত আসবো তার আগে আপনারা জুলাইয়ে যখন আপনি বলছিলেন যে আগে হরতাল হতো, কিন্তু একটা সময় গিয়ে আসলে মানুষের কাছে এই রাজনৈতিক কর্মসূচিগুলো গ্রহণযোগ্যতা হারাচ্ছিল বড় দলগুলো ঘোষণা দেওয়ার পরেও, কিন্তু আপনারা জুলাইতে যে আন্দোলন করলেন সেখানে আমরা অনেকগুলো নতুন টার্ম বা নতুন শব্দ ব্যবহার করতে দেখলাম, বাংলা ব্লকেড, তারপরে কমপ্লিট শাটডাউন। কিভাবে আসলো এই শব্দগুলো? এটা তো ধরেন যে মানে জুলাই পেছনে যখন আমরা কাজগুলো করছিলাম, আমরা কিন্তু একটা খুবই ফ্রাস্ট্রেটেড একটা জেনারেশন, যারা আসলে অপেক্ষা করতাম যে বিরোধী দলের জায়গা থেকে তারা কিছু না কিছু করবে। মানে ব্যাপারটা হয়েছে কি, ধরেন আমি কোনো রাজনৈতিক দলের সাথে কখনো কোনো সময় সম্পৃক্ত ছিলাম না, কিন্তু বাংলাদেশে যে ইস্যুগুলো হতো, ধরেন যে আমরা দেখছি যে ভারতের আগ্রাসনের একটা বড় জায়গা বাংলাদেশে হচ্ছে, সীমান্তে হত্যা হচ্ছে, ফেলানির মতো এরকম ঘটনা ঘটছে, তারপরে ধর্ষণের অনেক ঘটনা ঘটছে, এরকম অনেক ইস্যু আছে যেগুলোকে বিরোধী দলের জায়গা থেকে তারা অ্যাড্রেস করতো না। তারা শুধু একটা জায়গায় অ্যাড্রেস করতো যে নির্বাচন দেন। মানে ব্যাপারটা এরকম যে নির্বাচন দিলে সব সমাধান। ব্যাপারটা তো আসলে তা না। বাংলাদেশের তরুণ প্রজন্ম বা যারা একটু রাজনীতি বোঝে, তারা তো বুঝতে পারছে যে নির্বাচন দিলে তো হয়তো শুধু ক্ষমতার পালাবদলটা হবে, কিন্তু এই যে আমার যাপিত জীবনে নানা সমস্যার আমরা সম্মুখীন হচ্ছি, সেটার পরিবর্তন তো আসলে আসবে না। সেই সংস্কারের আলাপ বা সেই সংস্কারের জায়গাগুলোকে তরুণরা অ্যাড্রেস করার চেষ্টা করেছে অনেক সময় তারা বলে আসছে ধারাবাহিকভাবে, আমরা কিন্তু আমাদের জায়গাগুলো বলে আসছি। এবং আমরা যখন এই বিষয়গুলোকে পর্যালোচনা করলাম যে বিরোধী দল হিসেবে বিএনপি এতটা ব্যর্থ, যেটা আসলে মানে বলার অবকাশ নেই, যে মানে আসলে বিএনপি একটা ব্যর্থ রাজনৈতিক দল এবং বিরোধী দল হিসেবে যে একদমই ব্যর্থতার পরিচয় তারা দিয়েছে। তো আমরা তখন স্টাডি করার চেষ্টা করলাম যে তাদের ভাষা, তাদের যে কালেকটিভ এফোর্ট, এটা কেন বাংলাদেশের মানুষ গ্রহণ করছে না। এবং সে জায়গায় আমরা যেটা বুঝলাম যে তাদের কিছু ল্যাক অফ এক্সপিরিয়েন্স, তাদের তরুণ প্রজন্ম সেভাবে কানেক্টেড না। এটা ঠিক আছে, হ্যাঁ, যে ধরেন যে ছাত্র দলের রাজনীতি করার ক্ষেত্রে তো একটা জটিলতা ছিল। আমরা যারা ক্যাম্পাস জীবনে দেখেছি, সেখানে তো আমরা দেখেছি যে আসলে নানাভাবে আসলে তাদেরকে হ্যারাসমেন্ট করা হয়েছে বা সেই বৃদ্ধিটা করতে দেওয়া হয়নি। তো আমাদের স্টাডি করার ক্ষেত্রে আমরা তখন মনে করেছি যে যেই টার্মগুলো আসলে তরুণ জেনারেশনকে অ্যাট্রাক্ট করবে, মানে হরতাল, অবরোধ,
তো এই টার্মের বদলে আমরা কিছু নতুন জেনজি টার্ম বা একটু আলাদা ইংলিশ কোনো একটা টার্ম যেটা মানুষকে একটু আলাদা করে মনে করাবে, বা স্পেশালি এগুলা ডিজাইন করা হয়েছিল তরুণ আমাদের যারা প্রজন্ম যারা মানে আছেন তাদেরকে উদ্দেশ্য করে। তো প্রত্যেকটা দিনেই আসলে আমরা চেষ্টা করতাম মূলত আমাদের যারা মূল নেতৃত্বে যারা ছিলেন, আমাদের আহ্বায়ক নাহিদ ইসলাম থেকে শুরু করে, তাদের কিছু কিছু সিদ্ধান্তর জায়গা থাকতো, বিহাইন্ড দ্য সিনে আর একটা বড় গ্রুপ কাজ করতো, আমরা আর একটা ফোর্স হিসেবে সেখানে ইন্টেলেকচুয়ালি কাজ করার চেষ্টা করতাম। এবং কালেকটিভলি প্রথমে যখন এই বাংলা ব্লকেট এইটা ক্লিক করলো, সেক্ষেত্রে আমরা নামকরণের জায়গাগুলো একটু ক্রিয়েটিভলি আমরা তখন দেওয়ার চেষ্টা করলাম, এবং এটা আমরা দেখলাম যে এটা বাংলাদেশের মানুষ সব শ্রেণী পেশা, শুধু তরুণ প্রজন্ম না, অন্য মানুষ, অন্য জেনারেশন মানুষগুলোও কানেক্ট করছে, এবং সেটা আমাদের জন্য একটা বড় হিউজ সাকসেস ছিল। তার মানে এবং আন্দোলনে আপনাদের লেয়ার ছিল, মানে এক লেয়ারের সাথে আর এক লেয়ারের আলোচনা হতো, এভাবে এগিয়ে নিয়েছেন। আমি যে প্রশ্নটি করতে চাই যে নতুন বন্দোবস্ত আসলে বাস্তবে এটা বলতে কি বোঝায়? সংবিধানের পরিবর্তন, নাকি প্রাতিষ্ঠানিক সংস্কার, নাকি শুধুমাত্র নেতৃত্বের পরিবর্তন? এই দিয়েই নতুন বন্দোবস্ত হবে কি? না, ডেফিনেটলি নতুন নেতৃত্বের পরিবর্তন, এটা নতুন রাজনৈতিক বন্দোবস্ত না। আমরা চাই যে সিস্টেমটা পরিবর্তন হোক। মানে নেতা তো বদলাইতেই পারে, কিন্তু আপনার যদি চেয়ারের জায়গাটা, মানে খেলার নিয়মটা আসলে আমরা বদলাইতে চাই। মানে যেই নিয়মে হয়ে আসতেছে সেখানে দেখা যাচ্ছে যে একপাক্ষিকভাবেই সব কিছু ওই রাজনৈতিক দলের জন্যই সাজিয়ে দেয়া আছে, কিন্তু যেই মানুষজনের জন্য আসলে রাজনীতি বা যেই মানুষজনের জন্য আসলে রাষ্ট্র, তাদের জন্য আসলে কিছুই নেই। বরঞ্চ পাওয়ারে যারা আসে তারাই সব কিছু পায়, তারাই সব কিছু খায়, ব্যাংক তারাই লুট করে, তারাই আবার পালিয়ে যায়। তো ব্যাপারগুলো সব তাদের কেন্দ্রিক হয়। তো ক্ষমতা না জনতা আমরা বারবার বলি, আমরা বারবার বলি যে জনতা জনতা। তো আমরা চেয়েছি যে জনতার কাছে ক্ষমতাটা যেন হস্তান্তর হয়। তো সেইটার জন্য ধরেন যে সংবিধানটাকে আমরা আসলে চেয়েছিলাম যে একটা নতুন সংবিধান যেন বাংলাদেশে রচনা করা হয়, কারণ সংবিধানের ক্ষেত্রে তো আমরা দেখেছি যে এই সংবিধানকে ঘিরেই শেখ হাসিনা 17 বছর ধরে তার ক্ষমতাটাকে টিকিয়ে রেখেছিল। নানাভাবে সংবিধানের দোহাই দেওয়া হতো। তার আগেও সংবিধানকে উপজীব্য করে শেখ মুজিবুর রহমানের বাকশাল কায়েম থেকে শুরু করে প্রত্যেকটা ঘটনা কিন্তু সংবিধানকে কেন্দ্র করে করা হয়েছে। তো আমরা সংবিধানকেই চেয়েছি যে একবারে নতুন করে, এবং অনেক কাটাছেঁড়া হয়েছে, যতগুলো সংশোধনী হয়েছে এই জায়গাটা দেখা যাচ্ছে যে আবার আরেকটা সরকার আসলে সেই আগের সংশোধনীগুলো বাতিল করে দেয়, আবার নতুন সংশোধনী আনে। তো সেই জায়গায় আমরা চেয়েছি যে এতদিনের আলোকে যেই সমস্যাগুলো আমরা সম্মুখীন হয়েছি, এখানে যারা সংবিধানের বিশেষজ্ঞ যারা আছেন এবং বহির্বিশ্বের ভালো যে সংবিধানগুলোকে প্র্যাকটিস করা হয়, সেটার আলোকে একটা মানে একটা দারুণ একটা যদি সংবিধান করা যায়, এবং সেটার আলোকে সেটা রোডম্যাপ ধরে সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোকে আমরা রিফর্ম করতে চেয়েছি। সেখানে আমরা মনে করেছি যে এখানে সরকারের যেই হাতগুলো থাকতো, তার নিজের লোক বসানোর যে স্ট্রাকচারটা তারা বানিয়েছিলেন সেটা ভেঙে ফেলাটা জরুরি, যেটা অনেকাংশেই তো আমাদের ইন্টারিম গভর্নমেন্ট, ঐক্যমত্য কমিশন সেই রোড ম্যাপ, রূপরেখা সব কিছু দিয়ে দিয়েছে। এবং বাংলাদেশের মানুষ গণভোটে অলমোস্ট 70% ভোট দিয়ে সেই রায়কেও বাস্তবায়ন করার জন্য সেই ম্যান্ডেট দিয়েছে। গণভোটের কথা বললেন, গণভোটে প্রায় 70% ভোট হলো। সংসদের শপথ গ্রহণ অনুষ্ঠানে আপনারা যারা জোট ছিলেন তারা 2টি শপথ নিলেন, কিন্তু বিএনপি 1টি শপথ নিল। তারপরে তো পানি অনেক দূর গড়িয়েছে। শেষ পর্যন্ত আপনাদের অবস্থান কোথায়, আর বিএনপির অবস্থানই বা কোথায়? এই যে বিএনপি এখন সবাই রাজপথে, সাধারণ মানুষ তাদেরকে প্রতারক রাজনৈতিক দল হিসেবে আখ্যা দিচ্ছে, প্রতারক বলছে। সালাউদ্দিন আহমেদের মতো এত প্রজ্ঞাবান বর্ষিয়ান রাজনীতিবিদ, যার সংবিধান নিয়ে ব্যাপক জ্ঞান বা তার রাজনীতির জীবনটাও আসলে অনেক ত্যাক্তিক, তাকে নিয়ে মানুষ এখন হাসাহাসি করছে, তাকেই বলছে যে প্রতারক। আমাদেরকে মানুষ এখনও ট্রাস্ট করছে, আমাদেরকে মানুষ দেখলে আমরা এখনও মানুষের কাছে পৌঁছাতে পারছি, তাদের কথা শুনতে পারছি, তারা আমাদেরকে এখনও ট্রাস্ট করছে। শুধু ক্ষমতায় গেলেই যে মানুষ ক্ষমতা পেয়ে যায় তা কিন্তু না। বিএনপি 2/3 মেজরিটিতে ক্ষমতা পেয়েছে, সরকার গঠন করেছে, তাদের প্রধানমন্ত্রী আছে, স্বরাষ্ট্রমন্ত্রী আছে, সবই আছে, কিন্তু মানুষ আস্থা পাচ্ছে আমাদেরকে দিয়ে। তো ব্যাপারটা যদি তারা মনে করে যে 2/3 মেজরিটির জোর দেখিয়ে তারা বাংলাদেশের সব কিছু নিজেদের নিয়ন্ত্রণে নিয়ে নিজেদের মতো করে তারা আবার আগের মতো করে ব্যবহার করবে, আগের মতো করে নিয়ন্ত্রণ করবে, সেটা বাংলাদেশের মানুষ বোধহয় না আর হতে দিবে। 6 মাস গেছে, এখনই আমরা দেখতে পাচ্ছি যে ইকোনমির জায়গাটা বেশ খারাপ দিকে যাচ্ছে।
আমাদের বিদ্যুৎ থেকে শুরু করে জ্বালানি সংকট, প্রত্যেকটা জিনিস, হ্যাঁ বৈশ্বিক কিছু সংকটের জায়গা অবশ্যই আছে, কিন্তু সেটাকে মোকাবেলা করার জন্য তাদের কোনো প্ল্যান নেই, পলিসি নেই। তারা নির্ভর করছে বসুন্ধরা গ্রুপের উপর, অমুক তমুক গ্রুপের উপরে, এসালম গ্রুপের উপরে। তো সেগুলো করে যদি তারা মনে করে যে বাংলাদেশের মানুষ তাদেরকে এরকম দীর্ঘদিন ধরে আবার ক্ষমতায় রাখবে, সেটা তাদের ভুল ধারণা। এবং আমি যেটা মনে করি যে বাংলাদেশের তরুণ প্রজন্ম এখন অনেক বেশি প্রোঅ্যাক্টিভ, এবং তারা যেহেতু হাসিনাকে এইভাবে দিল্লিতে পালাতে বাধ্য করেছে, তারা আসলে এখন আমি হই, নাহিদ ইসলাম হোক বা তারেক রহমান হোক, যেই আসলে তাদের সাথে বিশ্বাসঘাতকতা করবে, আমার মনে হয় না তাদেরকে ছাড় দিবে। তো বর্তমান প্রেক্ষাপটে আমি মনে করি যে বিএনপির অবস্থান খুব শোচনীয়ভাবে একটা বড় ডাউনফলের দিকে যাচ্ছে, শুধুমাত্র তারা নিজেদের স্বার্থ সংশ্লিষ্টতা রক্ষা করার জন্য, পাওয়ারটাকে আগের মতো করে টিকিয়ে রাখার জন্য, এবং গণভোটের গণরায়ের সাথে একটা বড় রকম প্রতারণা করার জন্য। আপনারা যারা রাজনৈতিক দল করলেন, আপনারা জুলাইয়ের স্টেক হোল্ডার, এই জুলাইয়ের আন্দোলনে যারা যুক্ত ছিল, আমরা পরে দেখলাম যে জুলাইয়ের ক্রেডিট নিয়েও অনেক ধরনের ক্রেডিট বাজি হয়েছে। বাট সেই জায়গাটিতে আমি যেতে চাই না। আমি যেতে চাই যে জুলাইয়ের যারা শহীদ এবং আহত পরিবার, এদের যে প্রত্যাশা ছিল, সেই জায়গাতে আপনারা যে রাজনৈতিক বাস্তবতার মধ্য দিয়ে এখন একটা দূরত্ব তৈরি হয়েছে, বা বেশ কিছু জায়গাতে আমরা বাকবিতণ্ডাও হতে দেখেছি, বা তাদের চিকিৎসা ঠিকমতো হচ্ছে কিনা, এটা কি আপনাদের রাজনৈতিক ব্যর্থতা মনে হয় কিনা? আমাদের রাজনৈতিক ব্যর্থতার দায় আছে, অবশ্যই আছে। যেটা আমি বললাম যে শুরু থেকেই আমাদের অনেকগুলো ভুল ছিল, মানে বিশেষ করে আমাদের এই রাজনৈতিক সংস্কৃতির ভিতরে মানে চলে আসাটা, মানে তাদের মতো করে চলে আসাটা। আমরা আমাদের যে নতুন রাজনীতিটা বাংলাদেশের মানুষের কাছে দিতে চেয়েছি, আমাদের ফরম্যাটেই আমাদের শুরুটা করা উচিত ছিল। মানে তাদেরকে বাধ্য করা উচিত ছিল যে এই ফরম্যাটে আপনাদের আসতে হবে। মানে আমরা তাদেরকে সমীহ করে যে তাদের ফরম্যাটে গিয়েছি, এটা আমাদের সব থেকে বড় ভুল ছিল। এবং সেই ভুলের কারণেই তো যেটা আমি বললাম যে এখন যারা শহীদ আছেন, মানে তারা তো আসলে আদতে কিছু পায়নি, বা তাদের সেই চাওয়াটাও নাই। মানে আমরা আসলে ধরেন আমাদের আশা আকাঙ্ক্ষা অনেক কিছু, মানে জুলাইয়ের আশা আকাঙ্ক্ষার সেটা তো আছে, কিন্তু আমার মনে হয় আমাদের ব্যক্তিগত আশা আকাঙ্ক্ষা অনেক বেশি। আমি হয়তো এমপি হতে চাচ্ছি, বা আমার দলের আরেকজন হয়তো বা আরেকটা কিছু হতে যাচ্ছে, কিন্তু এই মানুষগুলোর তো কিছু হতে চায় নাই, এটা সে শহীদ হয়ে গেছেন। তো এইটার প্রেক্ষিতে সরকার ইন্টিম গভর্নমেন্টের টাইমে তো আমাদের যতটুকু অ্যাক্সেস ছিল, আমরা চেষ্টা করেছি তাদের জন্য সে অবস্থানটা রেখে কাজ করার জন্য। বর্তমানে যে সরকার আছে, তারা এখানে দলীয়করণ করছে, তারা নিজেদের কিছু কিছু মানে দলীয় লোক তারা বের করে সেখানে তাদেরকে এম্পাওয়ার্ড করার চেষ্টা করছে। এবং এনসিপির সাথে স্বাভাবিকভাবেই জুলাই গণ অভ্যুত্থানের সকল শহীদ পরিবার, আহত পরিবার যারা আছেন, তাদের সাথে আলাদা একটা সম্পর্ক আছে, একটা পারিবারিক সম্পর্ক আছে। এটা এমন না যে আমরা কিন্তু কখনোই তাদেরকে বলি না যে আপনারা আমাদের দল করেন। মানে আমি নিজেই অনেকবার বলেছি, আপনারা সব দলের ঊর্ধ্বে, মানে আপনারা সবাইকে শাসন করবেন, আপনারা আপনাদের বাংলাদেশের মানুষের কথাগুলো বলবেন, আপনারা অনেক বেশি সম্মানিত। এই আমাদের যেই এক দফার যিনি ঘোষক নাহিদ ইসলাম, আমাদের আহ্বায়ক, উনি কিন্তু নিজেই বলেছেন যে বাংলাদেশের প্রকৃত এক দফার ঘোষক হচ্ছে আমাদের এই শহীদেরা, এই শহীদের পরিবারেরা বা আহতরা। তো এই মানুষগুলা আমাদের মাথার তাজ, তাদেরকে আমাদের সেইভাবে ট্রিটমেন্টটা করতে হবে। যদি আমরা তাদেরকে নিয়ে রাজনীতি করতে চাই, এটা আসলে খুব বেশি ভালো দিকে যাবে না, বা এটা আসলে একটা বুমেরাং হয়েই যেই দলই করবে না কেন, এনসিপি যদি তাদেরকে নিয়ে রাজনীতি করতে যায় তাদের জন্য বুমেরাং হবে, বিএনপি যদি করতে চায় তাদের জন্য বুমেরাং হবে, বা জামাত যদি করতে চায় তাদের জন্য বুমেরাং হবে। তাদেরকে আলাদা রাখা উচিত, তাদের জায়গাটা সবসময় অক্ষুণ্ণ রেখে, সম্মানটা অক্ষুণ্ণ রেখে। তাদের চাওয়াটা কি? তাদের চাওয়া কিন্তু ওই ব্যক্তিকেন্দ্রিক চাওয়া না। মানে অলমোস্ট সব শহীদ পরিবারেরই বারবার বলে যে এই পরিবর্তনটা তারা দেখতে চায়, তাদের ছেলে মেয়ের যে স্বপ্নটা ছিল সেটা তারা বাস্তবায়ন হতে দেখতে চায়। তারা বলে না যে আমাকে এটা বাড়ি করে দেন, আমাকে এটা গাড়ি করে দেন, আমাকে এমপি বানান। তো এটা আমার মনে হয় যে বিএনপির অ্যাড্রেস করা উচিত, যেহেতু তারা এখন ক্ষমতায় আছেন। তাদেরকে নিয়ে রাজনীতি না করে বরঞ্চ তাদেরকে আমলে নিয়ে তাদের চিন্তাটাকে আসলে মানে চিন্তার জায়গাটাকে আসলে বাংলাদেশের মানুষের সামনে তুলে ধরে সেই স্বপ্নটা তাদের বাস্তবায়ন করার জন্য কাজ করা উচিত। নতুন সরকার গঠনের পর বেশ কয়েক মাস চলে গেল। এই সরকারের বেশ কিছু দায়ও হয়তো জনগণ আপনাদের উপরেই দেবে, কারণ আপনারা যেহেতু আন্দোলনের স্টেক হোল্ডার ছিলেন, এবং এই সরকার সেই আন্দোলনেরই ফল। যদিও গণতান্ত্রিক একটা নির্বাচন হয়েছে, শব্দ এনসিপির। সাম্প্রতিক যে সংকট তৈরি হয়েছে বাংলাদেশে বিদ্যুৎ বা জ্বালানির ক্ষেত্রে, সাধারণ মানুষ তো আসলে খুব সহজভাবে প্রশ্ন করে যে বিদ্যুৎ কেন্দ্র আছে, বিদ্যুৎ উৎপাদনের সক্ষমতা আছে,
তাহলে বিদ্যুৎ নেই কেন? রাষ্ট্রের আসলে সমস্যাটা কোথায়? রাষ্ট্রের সমস্যা হচ্ছে যে তারা চায় না সব সমস্যা সমাধান করতে। আমরা জানি যে ইরানের যে যুদ্ধের কেন্দ্র করে হরমুজ প্রণালী বন্ধ হলো, সে সময় আমরা একটা তেলের সংকট দেখলাম। সেখানে আমরা কিছুদিন দেখলাম যে ভর্তুকি দেওয়া হচ্ছে, মানে একটু অতিমাত্রায় ভর্তুকি দেওয়া হচ্ছে। আবার সেটা কিছুদিন পর এমন মাত্রায় বাংলাদেশের মানুষ সাফারার হলো, তাদেরকে বলতে বাধ্য করানো হলো যে না, আপনারা বাড়ায় দেন। তারপর আমরা দেখলাম যে প্রায় 25 টাকা বাড়ানো হলো। তারপরের দিন হঠাৎ করে আর কোনো তেলের লাইন নেই। কিছু সমস্যা অবশ্যই বৈশ্বিকভাবে হয়, বা কোনো জায়গায় গ্যাসের সংকট হলে, কারণ আমাদের বিদ্যুৎ তো আসলে গ্যাসের সাথেও অনেক বেশি কানেক্টেড। তো গ্যাস উৎপাদন না হলে বিদ্যুতের একটা প্রবাহে ঘাটতি হয়। তো সেই জায়গায় সরকারের যেটা ভূমিকা রাখার দরকার, সেটা হচ্ছে যে তারা মানে এই সমস্যাটা সমাধানে কি কি করছে, বা তাদের পলিসি কি, তাদের প্ল্যানিং কি, সেটা তারা বলে না, তারা দেখায় না। আপনি গতকাল আমাদের আহ্বায়ক নাহিদ ইসলামের একটা স্ট্যাটাস দেখবেন, আমি পড়েছি। তো সেখানে আমাদের এই বিষয়ে যারা দায়িত্বশীল আছেন, মানে আমরা শুধুমাত্র সমালোচনা করার জন্য কথা বলি না, আমরা সেখানে সমাধানও দেওয়ার চেষ্টা করেছি। যে এখানে হঠাৎ করে বেসরকারি খাতের কাছে এই বিদ্যুৎ বা জ্বালানি খাত যদি দিয়ে দেওয়া হয়, সেটা কিন্তু একটা বড় চ্যালেঞ্জের মুখে পড়বে। তার একটা মনোপলি মানে জায়গা তৈরি করে ফেলবে। এবং আমরা যেটা দেখেছি, আদানি যেভাবে বাংলাদেশের বিদ্যুৎ খাতকে নিয়ন্ত্রণ করেছে, সেখানে যেইভাবে বিভিন্ন কালো আইন পাশ করা হয়েছে, আওয়ামী লীগ যেভাবে এখানে বিজনেস করেছে, সেভাবে একটা প্রক্রিয়া দিয়ে বিএনপিও যাওয়ার চেষ্টা করছে। সেখানে তাদের কিছু আস্থাভাজন ব্যবসায়িক প্রতিষ্ঠানকে অ্যালাইন করার চেষ্টা করছে। সেটা দেখানো হচ্ছে যে বাংলাদেশে এই সংকটের জন্য আমরা এটা মোকাবেলা করতে পারছি না, এরা আসলে হয়তোবা সেটা ঠিকঠাক হবে। আপনার যখন 18 ঘন্টা কারেন্ট থাকছে না, একটা সময় আপনি বলবেন যে আপনি যা ইচ্ছা করেন, আমার আসলে বিদ্যুৎটা দেন। মানে আপনি ভর্তুকি দিলেন নাকি আপনি আদানি গ্রুপকে দিলেন না বসুন্ধরা গ্রুপকে দিলেন, এরকম একটা সংকটে আমার মনে হয় যে সরকার বাংলাদেশের মানুষকে ফেলে। বা তাদের তো একটা, তারা বারবার বলে না আমাদের অনেক সরকার পরিচালনার এক্সপিরিয়েন্স আছে, এগুলো তাদের এক্সপিরিয়েন্স। বর্তমানে যিনি বিদ্যুৎ জ্বালানি মন্ত্রী ইকবাল মাহমুদ টুকু, মানে আমার তো সেটা দেখার সৌভাগ্য হয়েছে, তারও সেই শাসন আমল আসলে কোনো কারেন্ট থাকতো না। মানে ওইটা একটা নস্টালজিয়া, আমরা সবাই ওই টাইমটায় খেলতে টেলতে বেরোইতাম, অনেক একটা লম্বা সময় কারেন্ট থাকতো না। তো এটা তো আসলে প্রোডাক্টিভ কিছু না, বা এটা তো আসলে দায়িত্বশীল মন্ত্রীর জায়গা থেকে এটা নিয়ে কিছু এরকম বলারও। মন্ত্রী আজকেও বলেছেন যে আমাদের ধৈর্য ধরে অপেক্ষা করতে হবে। হ্যাঁ, সেটা তো উনি বলবেনই, ওনার জায়গা থেকে তো উনি অনেক রকম কথা বলেন। উনি সংসদে দাঁড়িয়ে বলছেন যে দেশে এতই বিদ্যুৎ যে বিদ্যুৎ পৃষ্ঠ হয়ে মানুষ মারা যায়, এগুলো নিয়ে তিনি হাসি তামাশা করেন। আবার হচ্ছে যে গ্যাসের লাইন দেখলে তেলের লাইন দেখে বলে যে এটা বিরোধী দলের কৃত্রিম লাইন দিয়ে মানুষ তাদেরকে প্রশ্নবিদ্ধ করা হচ্ছে। তো এইরকম অদায়িত্বশীল কথাবার্তা মন্তব্য তো আমরা তার থেকে দেখেছি না, কিন্তু রাষ্ট্রীয় এই সংকটের সময় আসলে বিরোধী দলের দায়িত্ব কি, সেই দায়িত্ব কি আপনারা ঠিকমতো? এই যে আমরা সমাধানের প্রক্রিয়াগুলো বলছি, আমরা তো তাদেরকে বলছি যে আপনি মানে দ্রুত 1 মাসের কি কি সমাধান হতে পারে সেটা আমরা জানিয়েছি, 6 মাসের আলোকে কি কি সমাধান হতে পারে সেটা জানিয়েছি। তো সেগুলো তো আমরা তাদের কাছে বলছি। তাদের কাছে যদি সলিউশন মনে হয় যে বসুন্ধরা গ্রুপের কাছে তুলে দিলে সবকিছু সলিউশন হয়ে যাবে, বা অমুক গ্রুপের কাছে তুলে দিলে সলিউশন হয়ে যাবে, সেটা তো হয় না। আপনি এরকম একটা গুরুত্বপূর্ণ জায়গা যদি নিজে হ্যান্ডেল না করেন বা অন্যের উপর দায় চাপান, মানে আমারও তো বিদ্যুৎ বিল দ্বিগুণ 3 গুণ আসছে, মানে এটা তো আমি নিজেও সাফারার। তো এটা নিয়ে যখন আমরা কথা বলছি, লেখালেখি করছি, বা সোশ্যাল মিডিয়াতে যখন মানুষ লেখালেখি করছে, দায়িত্বশীল তাদের মন্ত্রণালয় থেকে লিটারালি হুমকি দেওয়া হচ্ছে যে এগুলা গুজব, এগুলা আসলে মানে করলে মামলা করা হবে বা তাদেরকে একটা ব্যবস্থা করা হবে। এবং মন্ত্রীর জায়গা থেকেও এরকম কিন্তু টাইপের কথাবার্তা বলা হয়। তো তাদের ব্যাপারটা হচ্ছে যে তাদের যদি কোনো ল্যাকিংস থাকে, তাদের যদি কোনো সংকট থাকে, সেটা অ্যাড্রেস করাটা গুরুত্বপূর্ণ। মেনে নেওয়া যে হ্যাঁ, আমার এটা ভুল হচ্ছে, এখন আমি আপনাদের জন্য কীভাবে এটা সংকটটা নিরসন করতে পারি, যদি আপনাদের পরামর্শ থাকে আপনারাও দেন, আমাদের এই আমরা এই করছি, সেইটা তো আমি দেখি নাই। মানে বিদ্যুৎ মন্ত্রী বা এই সংশ্লিষ্ট মন্ত্রণালয় থেকে এখন পর্যন্ত আমি দেখিনি যে তাদের কোনো প্ল্যানিং বাংলাদেশের মানুষের কাছে জানিয়েছে যে তারা এই সময়ের মধ্যে তারা এই সংকটটাকে নিরসন করবে। এবং আরেকটা বিষয় আছে, বাংলাদেশই মনে হয় একমাত্র রাষ্ট্র যেখানে সরাসরি গ্যাসের লাইন আমরা চুলায় ব্যবহার করতে পারি, কিন্তু চুলায় গ্যাস থাকে না, কিন্তু মাস শেষে বিলটি ঠিকই দিতে হয়। রান্নাটি হয়তো আমরা বিদ্যুতের চুলা বা অন্য সিলিন্ডার ব্যবহার করি। এটা আসলে মানে এটা
আমি এইভাবে ফান করতে চাই না বা মক করতে চাই না, বাট বিএনপি লাস্ট শাসন আমলে তো মানুষ বলতো যে খাম্বা আছে বিদ্যুৎ নেই, তো এখন তো আসলে ব্যাপারটা এরকম আছে যে চুলা আছে গ্যাস নেই, খাম্বা আছে বিদ্যুৎ নেই, লাইন আছে তেল নেই। তো বিএনপি আমি জানি না এই জিনিসটাকে তারা এনজয় করে কিনা বা এটা তারা বারবার কোনোভাবে ফিরিয়ে আনতে চায় কিনা। না, রাষ্ট্র পরিচালনায় নিশ্চয়ই এটা এনজয় করার বিষয় না, নিশ্চয়ই এটার সমাধান আমরা সকলেই চাইবো যাতে দ্রুত সমাধান হয়। হ্যাঁ, সমাধান আমি ইনফরমেশনটা যদিও আমি জানি, কারণ আমার বাসা যেহেতু মানে আমার বাড়ি সিরাজগঞ্জ, আমি সাজাদপুর ইলেকশন করছি। তো এই যে কিছু সংকটে ধরেন যে নতুন নতুন কিছু প্রজেক্ট আসে, ধরেন এই যে এটার জন্য সোলার প্যানেলের একটা প্রজেক্টের কথা আমি শুনলাম, এটা আবার ধরেন ওই সংশ্লিষ্ট মন্ত্রণালয় বা মন্ত্রী বা তার পুত্র বা তার পরিবারের এদের একটা ব্যবসার একটা খোরাক হয়। তো কিছু কিছু সংকট, কিছু কিছু এরকম প্রবলেম অ্যারাইজ তো হয়, কিন্তু আরও বেশি বড় করে দেখানো হয় কিছু ব্যবসা করার জন্য। এটা তো মানে বিএনপি সরকার 6 মাসের মধ্যে যা করছে এটা আসলে অসাধারণ। মানে 17 বছর ধরে আওয়ামী লীগ তিলে তিলে যে এরকম সাম্রাজ্য করেছে, তারা মোটামুটি 1 বছরেই সেটা করে ফেলতে চায় বলে আমার মনে হচ্ছে। মানে কারো যখন মানে সর্বনাশ, আবার সেটা থেকেই হয়তো কারো লাভ হয়, সেটাই আপনি হয়তো বলতে চাচ্ছেন। আমাদের এখন অপেক্ষা করতে হবে আসলে শেষ পর্যন্ত এটার সমাধান কিভাবে তৈরি হয়। হ্যাঁ, আর সিন্ডিকেট যারা এগুলো থাকে, সেই সিন্ডিকেট কিন্তু একবারও ভাঙা হয়নি। এই পুরানো সিন্ডিকেটকেই এখন নতুন মোড়কে কিন্তু তারা নার্চার করছে। তো এটার ব্যাপারেও আপনারা আরো ভালো জানবেন সাংবাদিক জায়গা থেকে। এখন আপনারা হয়তো বিরোধী দলে আছেন, সরকার দলে গেলে এনসিপিও সিন্ডিকেট তৈরি করে কিনা আমরা হয়তো সেই বিষয়টিও অবজার্ভ করার চেষ্টা করব। আরেকটি বিষয় হচ্ছে রাষ্ট্রপতি নির্বাচন। আজকেই মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান বিএনপির পক্ষ থেকে রাষ্ট্রপতি প্রার্থী হিসেবে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নাম ঘোষণা করেছেন। আর আপনাদের এন্ড থেকে বীর মুক্তিযোদ্ধা কর্নেল অবসরপ্রাপ্ত অলি আহমেদের প্রার্থিতা আপনাদের পক্ষ থেকে ঘোষণা করা হয়েছে। এই রাষ্ট্রপতি প্রার্থী নিয়ে আপনার মন্তব্য কি? কেমন হতে যাচ্ছে বাংলাদেশের আগামী রাষ্ট্রপতি নির্বাচন এবং রাষ্ট্রপতি? নির্বাচন তো আমার মনে হয় একটা আনুষ্ঠানিকতা, কারণ 2/3 মেজরিটির জায়গা থেকে আমাদের যে প্রক্রিয়া নির্বাচন হবে সেখানে অলরেডি জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর নির্বাচিতই বলা যায়। তাকে আমি আমার ব্যক্তিগত জায়গা থেকে আমি তাকে বেশ ছোটোবেলা থেকে আমি তাকে পছন্দ করি। বেশ সজ্জন শিক্ষক মানুষ এবং একটা সুন্দর পলিটিক্স তিনি বাংলাদেশের মানুষকে উপহার দিয়েছেন। সে জায়গা থেকে আমি ব্যক্তিগতভাবে তাকে পছন্দ করি এবং তার রাজনৈতিক যেই জার্নি সেটাও আসলে একটা পরিণতির জায়গা আসছে। কিন্তু অভ্যুত্থান পরবর্তী সময়ের জায়গা থেকে যদি আমি আসলে বিচার করি বা সেই জায়গায় যদি স্টেটমেন্ট দিই, আমার মনে হচ্ছে যে আসলে একটা খুব বাজে একজন রাষ্ট্রপতি আমরা বাংলাদেশে পেতে যাচ্ছি। ইন টার্মস অফ আমার এই বলার প্রেক্ষিতে এই জন্যই, কারণ কয়েকদিন আগে উনি রংপুরে একটা সমাবেশে বক্তব্য দিচ্ছিলেন। তো সেখানে তিনি বলছিলেন যে মানে সেখানে যে 6টি আসনেই জামাতের সম্ভবত 4টি আসনে জয়লাভ করেছে, 2টি আসনে এনসিপির। তো সেখানে বিএনপির কোনো প্রার্থী এখানে জয়লাভ করেনি। তো সেখানে উনি বলছিলেন যে আপনারা উন্নয়ন পাবেন কিভাবে? আপনারা হয় জাতীয় পার্টি, নাইলে মানে ক্ষমতায় যারা থাকে তাদের বিপরীতের রাজনৈতিক দলকে আপনারা সবসময় জেতান, না হয় এনসিপি, এদেরকে এই হলে তো আপনারা তো উন্নয়ন পাবেন না, বরাদ্দ পাবেন না, আপনাদের ভাগ্যের পরিবর্তন এই জন্য হয় না। তো এরকম স্টেটমেন্ট যেই মানে প্রজ্ঞাবান বিজ্ঞ একজন বর্ষিয়ান রাজনীতিবিদ দেন, মানে তার তো আসলে ওই সময়টাতেই ওই লেজিটিমেসিটা শেষ হয়ে যায় যে তার রাষ্ট্রপতি হওয়ার জায়গাটা। কারণ রাষ্ট্রপতি যিনি হবেন তিনি তো আসলে ওই দৃষ্টিকোণটা দেখতে পাবেন না, মানে তাকে সবাইকে সমান চোখে দেখতে হবে। তিনি কিন্তু এখন আর ওই বিএনপির দলকে আলাদা করে ট্রিটমেন্ট দেয়া বা অন্য দলের জন্য খারাপ জায়গাটা, ওইটা তিনি কিন্তু ভাবার সুযোগ নেই। যদিও এখনও দায়িত্ব আসেননি, সেটা বলা আসলে এখনই উচিত হবে না, কিন্তু তার মেন্টালিটিটা মানে অনেকাংশেই আসলে প্রকাশ পেয়ে গেছে। তো সেই জায়গা থেকে আমি মনে করি যে একজন দলীয়, মানে আওয়ামী লীগের সময় যেরকম করে দলীয় মানে একটা প্রেসিডেন্ট পেত যে দলের জন্যই সবসময় কাজ করে যেত, দলের আজ্ঞাবহ হয়ে চুপ্পু বা হামিদ এরকম যারা রাষ্ট্রপতি ছিলেন, তারা যেভাবে হাসিনার বাইরে যেতেন না, দেশের যতই দুর্দিন আসুক, করুণ সিচুয়েশন আসুক, প্রত্যেকটা জায়গায় সে হাসিনার মাইম্যান হিসেবে থাকতেন। আমার মনে হয় যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেবও
তারেক রহমানের মাইম্যান হিসেবে রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পালন করবেন। কিন্তু আমরা তো দেখি যে প্রতিটি সরকার পরিবর্তনের ক্ষেত্রে বা প্রতিটি আন্দোলনেই প্রধানমন্ত্রীরা হয়তো পালিয়ে যান বা প্রধানমন্ত্রীরা ক্ষমতাচ্যুত হন, রাষ্ট্রপতি কিন্তু থেকে যায়। তো সরকার দলীয় রাষ্ট্রপতি বা এর আগেও আমরা দেখেছি যে হাসিনা যাকে রাষ্ট্রপতি করে রেখেছিলেন তিনি একসময় জিয়াউর রহমানকে নিয়ে অনেক আজে বাজে কথা বলেছেন, আবার তিনিই তার সেই রাষ্ট্রীয় পদে থেকে আবার জিয়াউর রহমানের প্রশংসা করেছেন। এই যে বাধ্য হওয়া রাজনৈতিক মতাদর্শের বিরুদ্ধে গিয়েও তো জুলাইয়ের যে চেতনা ছিল বা জুলাইয়ের যে রাজনৈতিক চিন্তা ছিল সেই জায়গা থেকে কি রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপি শেষ পর্যন্ত সরতে পারলো না, তাই কি মনে হচ্ছে আপনার কাছে? আপনার কি মনে হচ্ছে ওই আওয়ামী লীগের মতো বিএনপির এরকম একটা পরিণত হবে তারেক রহমান ফলে? ধরুন এখন যিনি সরকারে আছেন বা যারা সরকার পরিচালনা করেন এই সরকারের তো একসময় শেষ হবেই, যদি স্বাভাবিক প্রক্রিয়াও শেষ হয়। স্বাভাবিক তো হলে তো সমস্যা নেই, সে যদি পালায় যায় তাহলে হয়তো বা আপনার যেভাবে বলছেন যে একসময় চুপ্পু যেরকম করে হাসিনার কথা বলতেন এখন আবার জিয়াউর রহমান সাহেবকে নিয়ে প্রশংসা করতে হচ্ছে বা জাইমা রহমানকেই 3-4 বার সালাম দিতে হচ্ছে। সেই জায়গাটা তো অবশ্যই যদি ওই রকম ক্ষমতার পালাবদল হয় সেক্ষেত্রে আমি শিওর না যে আসলে সেই সময়কার সিচুয়েশন কী হবে, এটা আমি এখন বলতে পারবো না। বাংলাদেশের মানুষ তখন কীরকম সিদ্ধান্ত নেবে, তবে ভুল কিছু করবে না। মানে এবার যে এরকম ছাড় সুযোগ সুবিধা দিয়েছে বিএনপি যদি আসলে আওয়ামী লীগের পথ অনুসরণ করে তাহলে তাদের রাষ্ট্রপতি থেকে শুরু করে কারোর আসলে কোনো ছাড় নেই, মানে পালানোটাও আসলে খুব একটা মুশকিলের জায়গায় চলে যাবে। তো সেটা যদি তারা চিন্তা করে রাখে, সেটা মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব হোক, জনাব তারেক রহমান হোক, তারা যদি মনে করে যে ফ্যাসিবাদ কাঠামোটাকে সে ওইভাবে রক্ষা করে ক্ষমতাটাকে চালিয়ে যাবে, মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতি দায়িত্বে থেকে যদি একজন দলদাস হিসেবে দায়িত্ব পালন করেন তাহলে বাংলাদেশের মানুষ সেক্ষেত্রে কোনো ছাড় দিবে না। বা ক্ষমতার পালাবদল হলেও যে সাংবিধানিক সংকটের কথাবার্তা বলা হয় সেটার উত্তরণেরও পথ তরুণরা বের করে নেবে, বা এই সাংবিধানিক ধারাটাও আসলে তারা কতটুকু রাখতে চায় সেটাও সময় বলে দেবে। কারণ বর্তমানে নেক্সট যে জেনারেশন আসছে, এখন তো জেনারেশন জি, জেনারেশন আলফা বা তার পরের জেনারেশন, এরা কিন্তু মানে আমরা যতটুকু তাও ছাড় দেওয়ার মেন্টালি রাখি, এরা সেটাও রাখবে না। কারণ তাদের কথা স্ট্রেট ফরওয়ার্ড, তারা আসলে পরিবর্তনটা চায়। এটার জন্য এত ঘুরাই পেঁচায় এই অমুক জায়গায় ফাইল, লাঞ্চের পর আসেন, এই সব সিস্টেমের মধ্যে তারা যাবে না। তাদের কাজ হওয়া দিয়ে আসলে কথা। তো সেটা একটা বড় বিষয়। আর হচ্ছে এটা কি প্রশ্ন করেছিলেন যেন? না, এটাই বলছিলাম যে পরিবর্তন হলে যেটা হয় যে যদি সরকারের মদতপুষ্ট কেউ থাকেন তখন তাকেই দ্বিচারিতা করতে হয়। সেটাই বলছিলাম যে আমি যে আদর্শ হয়তো বিশ্বাস করি কিন্তু সেই আদর্শের বিরুদ্ধে গিয়ে আমাকে কথা বলতে হচ্ছে। এখন মির্জা ফখরুল ইসলাম আলমগীর নিশ্চয়ই সজ্জন ব্যক্তি, তার দীর্ঘ রাজনৈতিক ক্যারিয়ার রয়েছে, বিএনপির দুর্দিনের সময় তিনি ছিলেন, সেই জায়গা হইতে আমি মনে করি না, আশা করি উনি ওনার সেই মনোনয়ন করেছে, প্রিভিয়াস লিগ্যাসিটা মেইনটেইন করবেন। এবং আমাদেরও নিশ্চয়ই আকাঙ্ক্ষা থাকবে তিনি ওই পদে অধিষ্ঠিত হওয়ার পর তিনি তার এই যে দীর্ঘ রাজনৈতিক ক্যারিয়ার সেই জায়গা থেকে বুদ্ধিবৃত্তিকভাবেই দেশের পাশে থেকে দেশকে এগিয়ে নিয়ে যাবেন। আপনাদেরকে নিয়ে একটু প্রশ্ন করতে চাই, আপনারা বিরোধী দলে আছেন, বিরোধী দলের যে ধরনের গণতান্ত্রিক ভূমিকা হওয়ার কথা বা সংসদে যে ধরনের ভূমিকায় অবতীর্ণ হওয়ার কথা, আপনার জোট কি সেই ভূমিকায় অবতীর্ণ হতে পারছে? না, হতে পারছে না। আমরা আমাদের জায়গা থেকে মানে জোটের জায়গা থেকে বাংলাদেশ জামাত ইসলামী আসলে খুব একটা আমার কাছে ওরকম ফাংশনাল মনে হয়নি। আমি জানি না তাদের কি অনেক বেশি ছাড় দেওয়ার মন মানসিকতা নিয়ে তারা এসছে, নাকি তারা প্রপার ওয়েতে বুঝতে পারছে না যে বিরোধী দলের কাজটা আসলে কি। আমি বলবো না যে বিরোধী দল মানেই সবসময় সব কিছুতে বিরোধিতা করা, কিন্তু ডে ওয়ানে যখন বিএনপি এরকম একটা সিদ্ধান্ত গ্রহণ করলো সেখানে মানে আরও অনেকগুলো ভাষায় আসলে তাদের প্রতিবাদের জায়গা হওয়া উচিত ছিল, বা পরবর্তী সংসদেও তাদের আরও স্ট্রিক্ট ভূমিকাতে মানে গণভোটের গণরায় বাস্তবায়নের জন্য আরও দায়িত্বশীল রোল প্লে করার কথা উচিত ছিল। আমরা এনসিপির জায়গা থেকে তরুণরা চেষ্টা করেছে, তবুও আমি মনে করি না এটা আপ টু দ্য মার্ক। এনসিপির জায়গা থেকে মানুষের এক্সপেকটেশনস আরও হাই। তো সেই জায়গাটা আমার মনে হয় যে বিরোধী দল বা আমাদের জোটের জায়গা থেকে আমরা পিছিয়ে আছি এবং আমাদের আরও কঠোর হওয়া উচিত। কারণ 6 মাসের মধ্যে বিএনপি যে অপকর্মগুলো করছে, মানে অনেকে বলে যে হানিমুন পিরিয়ড বা এই সময় আমরা কিছু বলা যাবে না, আমাদের কেন বলছেন, আমাদেরকে আর একটু মানে হানিমুন করতে দেন। ব্যাপারটা তো এইভাবে খালি চোখে দেখার সুযোগ নেই। ব্যাপারটা যদি আপনি দেখেন যে
প্রত্যেকটা সাংবিধানিক প্রতিষ্ঠানে যখন আবার দলীয়করণ করা হচ্ছে বা নিজেদের লোক বসানো হচ্ছে, সেই ক্ষেত্রে আপনার 4 বছর পরে কমেন্ট করার সুযোগ নেই। আপনার প্রথম ডে ওয়ানের ইন্টেনশন দেখেই বোঝা উচিত যে উনি আসলে আরও 4 বছর ক্ষমতা থেকে কি করতে চায়। তো এটা তো এখন খুবই ভিজিবল, বাংলাদেশের মানুষ সব কিছু দেখতে পাচ্ছে যে তারা কিভাবে প্রত্যেকটা জায়গায় নিজের লোক বসাচ্ছে, কিভাবে মানে তারা কিন্তু বলেছিল যে 18 মাসে তারা হচ্ছে যে 1 কোটি কর্মসংস্থান করবেন। তারা কিন্তু এখনও আমার মনে হয় না সাধারণ মানুষের জন্য কোনো কর্মসংস্থান করতে পেরেছেন। তারা যেটা করতে পেরেছেন এই 6 মাসে, তারা দলীয় যারা ব্যর্থ লোকজন আছে, যারা ইলেকশনে হেরেছে, ইলেকশনে থার্ড হয়েছে, টকশোতে বসে বসে সারাদিন বসে চাটুকারিতা করে, মিথ্যা তথ্য দেয়, আপনার মতো হোস্টের জায়গা থেকে যারা দলকে সার্ভ করছে, তাদেরকে বিভিন্ন জায়গায় প্রদান করা হচ্ছে। অমুক জায়গার মহাপরিচালক, তমুক সহকারী, তমুক উপদেষ্টা, তারপরে বিভিন্ন জেলা প্রশাসক, তারপরে মেয়রের জায়গায় লোক বসা প্রশাসক। তো এরকম অনেক নিয়োগ হয়ে গেছে। এটা আমার মনে হয় যে প্রায় লক্ষাধিক হবে কিনা আমি শিওর না, বাট এইরকম হতে পারে। প্রত্যেকটাই দলীয় নিয়োগ, তারপরে পরিবারের লোকজনের নিয়োগ। তো এইটা বিএনপি করছে। তো সবার আগে বাংলাদেশ, সবার আগে বাংলাদেশের জনতা, তাদের এই মূলনীতি তো আর নাই। তারা তো এখানেও প্রতারণা করছে। বলেন যে সবার আগে বিএনপি, সবার আগে আমাদের দলীয় দলদাস, এদেরকে তারা সব জায়গায় প্রতিষ্ঠিত করছে। তো এই জায়গাগুলো বাংলাদেশের মানুষ কখনো এক্সপেক্ট করেনি যে বিএনপি এই কাজগুলো করবে। তো 6 মাসের মধ্য দিয়ে যখন তারা দেখছে যে এই কাজগুলো করছে, বা আমরা যখন দেখছি, সে জায়গা থেকে আমাদের বিরোধিতার জায়গা, আমাদের কথার জায়গা, আমাদের রাজনীতির আন্দোলনের প্রক্রিয়াগুলো আরও কঠোর হওয়া উচিত বলে মনে করি, যেটা পুরোপুরি আস্তে আস্তে এখন আমাদের কিছুটা হচ্ছে। এবং আমার মনে হয় যে সামনের দিনে এটা আরও কঠোর অবস্থানে যাওয়া উচিত। কারণ আমরা যদি এখন আমরা চাইলেই বিএনপির সাথে সবাই আমরা নেগোসিয়েশন করে আমরা ক্ষমতার একটা ভাগিদার হতে পারি। ওই যে জাতীয় পার্টি যেরকম করে আওয়ামী লীগের সাথে থাকতো। তো এইটা হইলে তো ভাই আমার পুরো রক্তের দায় আছে, আমার শহীদের রক্তের উপর দাঁড়িয়ে আমরা এই ক্ষমতায় বসছি, সংসদ বসছে। তো সেখানে আসলে যদি আমরা এই আনন্দ উল্লাসে মেতে উঠি সরকার দলের লোকজনের সাথে, সেটা আসলে আমাদের শোভা পাবে না, বা আমাদের আসলে রাজনীতির সেখানেই মৃত্যু ঘটে যাবে। আপনি তো 2026 সালের জাতীয় নির্বাচনে সিরাজগঞ্জ 6 আসন থেকে জামাত এনসিপি যে জোট ছিল সেই জোটের প্রার্থী ছিলেন। নির্বাচন করতে গিয়ে জনগণের রাজনৈতিক প্রত্যাশা সবচেয়ে বেশি কি দেখেছেন? আর একটা হচ্ছে ঢাকায় বসে যে রাজনীতি করা যতটা সহজ, প্রত্যন্ত অঞ্চলে গিয়ে পেশি শক্তি, বড় দল, আরও বেশ কিছু সার্কামস্টেন্সেস থাকে, সেখানে আসলে রাজনীতি করা কতটা কঠিন? দুটো প্রশ্নের উত্তর চাই, মানুষের আকাঙ্ক্ষা এবং রাজনৈতিক বাস্তবতা। আমার বাড়ি সিরাজগঞ্জ, শাহজাদপুরে আমি ইলেকশন করেছি এবং এটাই আমার অরিজিন। তো আমার ছোটবেলা থেকে বেড়ে ওঠা মূলত ঢাকাতেই। আমার দাদা বাড়িতে প্রত্যেক বছর আমি যাওয়া আসা করতাম, এবং আরেকটু বড় হবার পরে আমি চেষ্টা করতাম সেখানকার সামাজিক কর্মকাণ্ডের সাথে যুক্ত থাকার। তো আমি সে সময় থেকেই আসলে পরিস্থিতিগুলো দেখতাম যে সেখানে অনেক নদী ভাঙন এরিয়া আছে, সেখানকার মানুষের অনেক দুঃখ, অনেক দুর্দশা, এবং তাদের সে ক্ষোভের জায়গাগুলো আমি দেখতাম যে ছোটোবেলা থেকে এটা আমি অবজার্ভ করতাম যে সেখানকার অনেকেই বড় বড় মন্ত্রী ছিলেন। মানে বর্তমানে যিনি মন্ত্রী হয়েছেন, প্রতিমন্ত্রী হয়েছেন, আমার যিনি প্রতিদ্বন্দ্বী ছিলেন এম এ মুহিত সাহেব, তো ওনার বাবাও সেখানকার এমপি ছিলেন। সেখানে তিনি দায়িত্বশীল মন্ত্রী ছিলেন, উপপ্রধানমন্ত্রী ছিলেন। তো এরকম বড় বড় হেভিওয়েট মন্ত্রী, নেতা, এমপি থাকার পরও শাহজাদপুরে মানুষের ভাগ্যের কোনো পরিবর্তন হয়নি। সেখানে মানে যার কথা বলছি, ওনার বাবার নামে একটা ব্রিজ আছে, মানে ওনার বাবার নামে বলা যায় অমুকের ভাঙা ব্রিজ। তো এটাকে মানুষ ফান করে বলে, কারণ একটা ব্রিজ বানানো হয়েছিল, সেটাও মানে ওখানে এত দুর্নীতি করা হয়েছিল, সেই ব্রিজটা ভাঙা ব্রিজ, সেটা কমপ্লিট করতে পারেনি। তো এগুলা বলছে এই কারণেই যে বাংলাদেশের মানুষ তো নানাভাবে নানা কিছু সাফার করে। আমার যে নির্বাচনী এলাকা, সেখানকার মানুষকে আমি দেখেছি যে মানে ক্ষমতার পালাবদল ঠিকই হয়েছে, আওয়ামী লীগ এসছে, নাহলে বিএনপি এসছে, কিন্তু তাদের ভাগ্যের কখনো পরিবর্তন হয়নি, এবং তাদের কাছে মানুষ পৌঁছায় না। এই নির্বাচনের আগ পর্যন্ত একটা পথসভা, তাদের নানা রকম স্বপ্ন দেখানো হয়, কিন্তু তারপর আর কোনো যাওয়া নেই, কথাবার্তা নেই, তাদের গেলেও আসলে সেটা জাস্ট
টিভিতে আসলে দেখানোর জন্য। কিন্তু তাদের অ্যাকচুয়ালি কী কী সমস্যা, সেই এলাকার তাঁত শিল্পের কী কী সমস্যা, কী কী সংকট, সেটা উত্তরণ করে নতুনভাবে তাদের জীবনযাত্রার মান কীভাবে পরিবর্তন করা যায়। সেখানে দুগ্ধ শিল্প একটা বড় শিল্প, আপনি জানেন। সেই খামারিদের ভাগ্য পরিবর্তনের জন্য কী কী কাজ করা যেতে পারে, কেন এই শিল্পটা আস্তে আস্তে লসের দিকে যাচ্ছে, এইখান থেকে মানুষজন সরে আসছে, কৃষিখাতটা একদম দূরে চলে যাচ্ছে। সেখানকার রবীন্দ্র কুঠি বাড়ি যে আছে, সেখানে কিন্তু একটা সাংস্কৃতিক একটা আবহাওয়া আছে। সেখানে আমাদের সনাতন ধর্মাবলম্বী অনেক ভাই বোনেরা আছে, তাদের কেন্দ্রিক কোনো পরিকল্পনা কেউ করেছে কিনা, করেনি কখনো। তাদের কেন্দ্রিক একটা শিল্প সাহিত্যের একটা যে একটা হাব হতে পারে শাহজাদপুর, সেটা নিয়ে কখনো কেউ ভাবেনি। তো আমি যখন থেকে নির্বাচনের আগ থেকেই যখন অভ্যুত্থান পর্বের সময় কাজ করার চেষ্টা করি, আমি তাদের কাছে গিয়েছি, আমি তাদের কথা শুনেছি এবং তাদের সমস্যাগুলোকে অ্যাড্রেস করার চেষ্টা করেছি। যদি আমার জন্য অনেক কম সময় ছিল, আমি যেহেতু একটা নতুন একটা রাজনৈতিক দল গঠনের প্রক্রিয়ার সাথে আমি যুক্ত ছিলাম, আমার সাংগঠনিক অনেক দায়িত্ব থাকার জন্য আমি এলাকাতে আমি খুব বেশি সময় দিতে পারিনি। তবে নির্বাচনের আগ দিয়ে আমি 26 দিন শুধুমাত্র ক্যাম্পেইন করেছি। সেখান থেকে আল্লাহর রহমতে আমি 1,06,503 ভোট পেয়েছি এবং এইটা একদম নির্ভেজাল ভোট। মানে কোনো রকম কাউকে আমি টাকা দিইনি, মাসল পাওয়ার দেখায় ভয় দেখাই নেই, কোনো কিছু করি নাই। আমি অর্গানিকলি আমি তাদের কাছে গিয়েছি, তাদের কথা শুনেছি, তাদেরকে কথা বলেছি, আমি কি তাদেরকে নিয়ে পরিকল্পনা করি। মানে আমি শুধু তাদের সাথে ভাত খেয়েছি, তাদের সাথে সময়টা কাটানোর চেষ্টা করেছি এবং তারা হয়তো বা আমার মধ্যে একটা সততার জায়গা দেখেছে। তারা হয়তো মনে করেছে এই ছেলেটা আমাদেরই একজন, আমাদের ঘর থেকে উঠে আসা একটা ছেলে যে আমাদের প্রতিনিধিত্ব করতে পারবে। সেই জায়গা থেকে এই ভোটগুলো এসছে এবং এটা অনেক চ্যালেঞ্জিং ছিল, কারণ এত কম সময়ে 13টা ইউনিয়নে প্রত্যেকটা জায়গায় যাওয়াটা এবং আমার এলাকার মানুষের একটা বড় আক্ষেপের জায়গায় আমি সবার কাছে ওইভাবে পৌঁছাতেও পারিনি। কিন্তু এখন আমি চেষ্টা করছি, যদিও ক্ষমতাসীন রাজনৈতিক দল নানাভাবে বিভিন্নভাবে বাধা প্রদান করে, কারণ আমি চেষ্টা করি তাদের যেই ইস্যুগুলো আসুক না কেন সেটা অ্যাড্রেস করার জন্য। সেটার সাথে নানাভাবে ক্ষমতাসীন রাজনৈতিক দলেরই একটা অ্যালাইনমেন্ট থাকে, এটাকে তারা নানাভাবে আবার রাজনীতি করার চেষ্টা করে, আমাকে বিভিন্ন জায়গায় অবাঞ্ছিত বলতে চায় বা আসলে এটা করবো এটা করবো। তারপর আমি মানুষের দোরগোড়ায় এখনও যাচ্ছি, কারণ হয়তো আমি জয়লাভ করিনি, কিন্তু সেখানকার মানুষ আমি দেখেছি যে মানে আমার নির্বাচনের ফলাফলের পরে তারা কিভাবে কান্নাকাটি করেছে। আমি নির্বাচনের পরের 2-3 দিন আমি প্রত্যেকটা যতগুলো জায়গায় পৌঁছানো সম্ভব তাদের কাছে গিয়ে আমি ব্যক্তিগতভাবে তাদের কাছে আমি ধন্যবাদ জানিয়েছি। আমি জানিয়েছি যে আপনারা আসলে যে কষ্টটা করেছেন, এই অল্প সময় আমাকে যেভাবে আপনাদের আপন করে নিয়েছেন, তো সেটার জন্য আমি তাদের কাছে ধন্যবাদ জানিয়েছি। এবং আমি দেখেছি যে অঝরে মানুষজন কাঁদছে। মানে এটা আমার কাছে আসলে মানে অনেক বড় একটা পাওয়া, কারণ আমি এক্সপেক্ট করি নাই যে মানুষ আমাকে এভাবে ভালোবাসছে বা তারা আসলে তাদের সন্তান মনে করছে যে বা সে হয়তো পরাজিত হয়েছে, সেটা তারা কোনোভাবে মানতে পারছে না। আপনি 1 লাখের উপরে ভোট পেয়েছেন। 1 লাখের উপরে ভোট পেয়েছে। আরেকটা ইন্টারেস্টিং তথ্য যে পরবর্তীতে আমি আরেক জায়গা থেকে ইনফরমেশনটা পেলাম যে সেখানে একটা বড় ইঞ্জিনিয়ারিংও হয়েছে। আমার সাথে যিনি আমার প্রার্থী ছিলেন এম এ মুহিত সাহেব, ওনার যে ডিফারেন্স ছিল এটা মূলত আমাদের 13টি ইউনিয়ন, 5টি ইউনিয়নে আমি প্রথম হয়েছি। আমার ভোটের ব্যবধানের জয়ের জায়গা ছিল, আমার নিজের ইউনিয়নটা ধরেন একটু বড় ব্যবধানে আমি জিতেছি, 1500 বা 2000 এরকম ভোটে, অন্যগুলা 300, 700, 200 এরকম। আর ওনার কন্ট্রোলে যেগুলো ছিল, মানে নদীর এপার ওপার একটা জায়গা আছে, তো 7টা ইউনিয়নে ওনার লোকজন এতটা ক্ষমতার দাপট দেখেছে, মাসল পাওয়ার দেখেছে। এটা তো সত্য যে এনসিপি সাংগঠনিক ভিত্তি তো বিএনপি বা অন্য রাজনৈতিক দলের মতো এখনো হয়ে ওঠেনি। তো সেখানে আমরা ওইখানে এসে মাসল পাওয়ার দিয়ে এখানে ভোট কাটা থেকে শুরু করে ভোটিং থেকে শুরু করে এটা খুব মানে দারুণভাবে তারা করতে পেরেছে। এবং মানে রেজাল্টের ফলাফল দেখলে আপনি বুঝবেন যে ধরেন আমি ভোট ওইখানে ওনার জায়গাগুলোতে ভোট পেয়েছি 50, উনি 3000, আমি 100, উনি 2500। তো এইরকম মার্জিন দিয়ে সেখানে ভোট কারচুপি করা হয়েছে, ইঞ্জিনিয়ারিং করা হয়েছে। আমরা চেষ্টা করেছিলাম সেখানে নানাভাবে, কিন্তু সেখানে মিডিয়ার সাপোর্ট আমরা পাইনি, কারণ লোকাল মিডিয়াগুলোকে তারা নানাভাবে প্রভাবিত করে, বায়াস্ট করে, প্রশাসনকে বায়াস্ট করে। তো বাংলাদেশের মানুষ নানাভাবেই সব এলাকায় দেখেছে, স্পেশালি শাহজাদপুরের মানুষ আসলে আমাকে, আমি মনে করি যে আমাকেই জয়ী করেছেন, কিন্তু ক্ষমতার দাপট দেখিয়ে, টাকার দাপট দেখিয়ে বা মাসল পাওয়ার দেখিয়ে হয়তো উনি এখন প্রতিমন্ত্রী হয়েছেন। তবে আমি তার জন্য শুভকামনা করি। উনি যেহেতু একটা দায়িত্বশীল
স্বাস্থ্য প্রতিমন্ত্রী হয়েছেন, আমাদের এলাকার স্বাস্থ্য খাতটা যেন নিয়ে তারা দেখে, এবং তাকে আমি অনুরোধ করেছিলাম যে ট্রিটমেন্টের জায়গাগুলোতে মানে আমাদের যেন শাহাদাতপুরে যে আমরা ট্রিটমেন্ট নিতে পারি, কারণ শাহাদাতপুরে যে মানুষগুলো আছে তাদের ট্রিটমেন্টের জন্য ঢাকায় আসতে হচ্ছে বা অন্যান্য বড় বড় জায়গায় যেতে হয়। তো সে যেহেতু একটা দায়িত্বশীল পদে আছেন, তো শাহাদাতপুরের মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য তিনি যেন কাজ করেন সেটা আমি চাইবো। নিশ্চয়ই এই অনুষ্ঠানের মধ্যে দিয়ে মাননীয় প্রতিমন্ত্রী যদি দেখেন এই অনুষ্ঠান এবং আপনার এই আবেদন হয়তো তিনি গ্রহণ করবেন, যেহেতু এই আবেদন জনগণের জন্যই। আমরা একদম আলোচনার শেষ পর্যায়ে চলে এসেছি। শেষ প্রশ্নটি করতে চাই, বাংলাদেশের রাজনৈতিক দলগুলো ক্ষমতায় গেলে রাষ্ট্রকে দলীয় স্বার্থে ব্যবহার করে, আপনারাও হয়তো ক্ষমতায় গেলে একইভাবে ব্যবহার করবেন বা করতে পারেন। এই সংস্কৃতি আসলে কিভাবে ভাঙা সম্ভব? এটা সত্য যে মানে এই সংস্কৃতি ভাঙার সময় কালেকটিভলি আমাদেরকে চিন্তা করতে হবে আর কি। মানে ব্যাপারটা হচ্ছে যে বিএনপি যেমন এখন ভাবছে যে আমরা ক্ষমতায় যেহেতু আছি, মানে আমি মনে করি এই সংস্কারটা আসলে তাদের জন্য প্রয়োজন সবচেয়ে বেশি, মানে বিএনপির জন্য সব থেকে বেশি প্রয়োজন। এনসিপির জন্য কেন নয়? এনসিপির জন্য তো প্রয়োজন অবশ্যই, মানে আমরা তো এটার জন্যই রাজনীতি করছি, আমরা তো এটাই চাইছি। কিন্তু বর্তমানে যারা ক্ষমতাসীন দল আছেন তাদের হাতে তো কন্ট্রোলটা তারা নিয়েছেন। এখন আমাদের অনেক আন্দোলন সংগ্রাম করতে হবে, রাজপথ হয়তো বা আমাদের আরও অনেক কিছু করতে হবে, কিন্তু এই যে জার্নিটা যাওয়া, এটা তো বাংলাদেশের মানুষের জন্য খুব একটা ভালো কিছু না। আমি আবার রাস্তা অবরোধ করছি, আমি আবার হরতাল করছি বা আরও নানা রকম রাজনৈতিক প্রোগ্রাম করছি, এটা তো আমরা এই অভ্যুত্থান পরবর্তী সময়ে এই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করেছি, একটা সমাধানের প্রক্রিয়া এসছে, সেটা নিয়ে আবার যদি আমরা 5 বছর এখন আন্দোলন সংগ্রাম করে আবার একটা প্রক্রিয়াতে যাই, এটা বারবার একটাই মানে ঘুরতে থাকবে। তো সেই জায়গাটাতে বলছি যে বিএনপি নিজের জন্য কেন প্রয়োজন, কারণ তারা তো একটা সময় বিরোধী দলে যেতে পারে, তো সেই বিরোধী দলে গেলে তখন কি কি প্রবলেম ফেস করে সেটা 17 বছর ধরে তারা দেখেছে। তারা যদি মনে করে যে না আমরা আলটিমেটলি সারা জীবন ক্ষমতা থাকবো, এটা আসলে হয় না। বাংলাদেশের মানুষ এইভাবে কাউকে ক্ষমতায় রাখে না। হ্যাঁ, যদি তারা ভালো রাজনীতি করে, বাংলাদেশের ভাগ্যের পরিবর্তন করে, মানুষের জীবনযাত্রার মান পরিবর্তন করে, তাহলে অবশ্যই তাদেরকে রাখবে, কিন্তু তারা সেটা তো করছে না। সালাউদ্দিন আহমেদ সাহেব ভাগ্য পরিবর্তন করছে তার ছেলের, মিশা আলম সাহেব ভাগ্য পরিবর্তন করছেন তার 2 সুপুত্রের, তারেক রহমান সাহেব তার আত্মীয়স্বজন হয়তো ভাগ্য পরিবর্তন করতে চাচ্ছেন, বা অন্যান্য সব মন্ত্রী আমলা যারা মানে মন্ত্রী যারা আছেন, আপনি দেখবেন প্রত্যেকেরই ফ্যামিলি মেম্বারদেরকে নানাভাবে ইম্পোর্ট করা হচ্ছে। বর্তমানে যিনি স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ, আমি শুনছি যে ওনার যে কাঙ্ক্ষিত মন্ত্রণালয় উনি হয়তো সেদিকে সেটা পেতে যাচ্ছেন, আমি এখনও শিওর না, এটা একটা ইনফরমাল নিউজ থেকে শুনলাম। এলজেডি মন্ত্রী হয়তো তিনি হতে যাচ্ছেন, আর আমাদের অ্যানি ভাই সম্ভবত স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব পাচ্ছেন। তো এই যে সালাউদ্দিন আহমেদ এত দারুণ একজন রাজনীতিবিদ, মানে অ্যাকচুয়ালি ওনার মধ্যে অনেক ক্যালিবার আছে এবং ওনার কথাবার্তা শুনলে আমি মুগ্ধ হই। ওনার জ্ঞান বা ওনার সাথে যতটুকুই কথাবার্তার সুযোগ হয়েছে আমি আসলে সেটাতে মুগ্ধ হই। কিন্তু উনি এটাকে কোন দিকে কাজে লাগাচ্ছে? ধরেন তার যে ছেলে ইব্রাহিম, ওনার নাম সম্ভবত, জাপান থেকে বাংলাদেশের 2টা ব্রিজ বানানোর একটা প্রজেক্টের জন্য কথা বলা হয়েছে 40,000 কোটি টাকার, সেটার কাজটা নিতে যাচ্ছে হচ্ছে যে সালাউদ্দিন আহমেদ সাহেবের যে পুত্র, তার একটা নতুন কোম্পানি, যেটা 24 পরবর্তী সময়ে গঠন করা হয়েছে, যাদের 4,000 টাকার কাজেরও এক্সপিরিয়েন্স নেই। তো শুধুমাত্র আমার বাবা সালাউদ্দিন আহমেদ দেখে আমি তাহলে এত বড় কাজের প্রজেক্ট পেয়ে যেতে পারবো? সেটার 5%, এটা যদিও লিগাল মানি, 5% মানে অলমোস্ট 2,000 কোটি টাকা। তো এত টাকা আমি মানে কোন ক্ষেত্রে পাচ্ছি? মানে আমার আসলে যোগ্যতাটা কি? আমি কিভাবে বিসিবির মানে এই কমিটির মধ্যে চলে যাচ্ছি? আমি কবেকার কোন ক্রিকেটার ছিলাম? আমি কবেকার কোন ক্রিকেট রিলেটেড কাজকর্ম করেছি, কোন ক্লাবে আমি কাজ করেছি? তো আমরা তো দেখতে পাচ্ছি প্রত্যেকটা আমির মাহমুদ খসরু সাহেবের ছেলেকে বিসিবিতে বসিয়ে দিয়েছে, এখানে কাঁচা পয়সা আছে, মানে একটা জায়গা তারা ছাড় দিতে যাচ্ছে না। আওয়ামী লীগকে মানে এটা আমাদের মানে বুকে বেশ যন্ত্রণা হয় যে আমাদের তাদের সাথে তুলনা করতে হচ্ছে, বা তাদেরকে আবার এখন একটু মনে হচ্ছে একটু ভালো কিনা, মানে এই কথাটা বলা আমাদের জন্য কতটা কষ্ট করে এটা আসলে মানে আমি আপনাকে বোঝাতে পারবো না। কিন্তু বিএনপি সব সীমা লঙ্ঘন করে যাচ্ছে, এবং সীমা লঙ্ঘন করে সেখানে তারা এই যেভাবে দলীয়করণ করছে, ছেলেদেরকে বসাচ্ছে। মির্শা আলম তো সব কিছু ছাড়িয়ে গেছে, তার কাজের যেই মানে এলজিআরডি মন্ত্রণালয়ের যে কাজকর্ম যে করা হচ্ছে, সেখানে 70%-এর উপরে কাজ করা হচ্ছে তাদের নিজের কোম্পানির দিয়ে, যেটা এখন তাদের ছেলের নিয়ন্ত্রণে আছে, সব বগুড়া কেন্দ্রিক। এবং অন্যান্য মন্ত্রণালয় কেন্দ্রিক যে যা ঘটছে সবই সেই আগের পুনরাবৃত্তি। এখন শেষ পর্যন্ত আপনারা বিরোধী দল হিসেবে কি শুধু অভিযোগ তুলেই যাবেন নাকি? সেই জায়গাটা তো ধরেন যে বাংলাদেশের মানুষ
একটা পরিবর্তন করবেই, মানে যখন সব সীমা লঙ্ঘন হয়ে যাবে বাংলাদেশের মানুষই আবার রাজপথে নেমে তারা নির্ধারণ করবে কে ক্ষমতায় যাবে বা কিভাবে কি হবে। তো আমি চাই যে বাংলাদেশে এখন যারা আমরা আছি, আমরা তো প্রত্যেকটাই ক্রিয়াশীল রাজনৈতিক দল হিসেবে এবং আওয়ামী লীগের 17 বছর ধরে আমরা নানা রকমভাবে একসাথেই কাজ করেছি। তো বাংলাদেশের মানুষের স্বার্থে নিজেদের স্বার্থটাকে পরে দিয়ে সত্যিকারের অর্থে সবার আগে বাংলাদেশটাকে ধারণ করে বাংলাদেশের মানুষের জন্য আমরা যেন কাজ করি, সরকারি দল বিরোধী দল সবাই মিলে সংস্কারগুলোকে যেন আমরা বাস্তবায়ন করি, তাহলে আমার মনে হয় যে বাংলাদেশটা গুণগত পরিবর্তন সম্ভব। এবং আপনি যেটা বললেন, শুধুমাত্র সমালোচনা অভিযোগ করাটাই আমাদের কাজ না, আমরা সমাধান করতে চাই। আমরা সমাধানের প্রক্রিয়াগুলো বারবার বলার চেষ্টা করছি, যে যে সংকট বাংলাদেশের মানুষ ফেস করছে সেটা উত্তরণের উপায়গুলো আমরা বলছি। আপনারা জানেন যে বাজেট যখন প্রণয়ন করা হলো আমাদের দল থেকে কিন্তু ছায়া বাজেট দেওয়া হয়েছে, এবং প্রত্যেকটা সেক্টরে আমরা স্পেশালাইজড আমাদের যারা তরুণ যারা আছেন, দেশের বাইরে থেকে অনেকে আমাদের সাথে কাজ করছেন, প্রত্যেককে চায় বাংলাদেশের জন্য আসলে ভালো কিছু করার জন্য। আমরাও চাই বাংলাদেশের জন্য ভালো কিছু হোক, যে সংকট তৈরি হয়েছে সেটা নিশ্চয়ই সমাধান হবে, সেই আশাবাদ ব্যক্ত করে এস এম সাইফ মুস্তাফিজ, যুগ্ম সদস্য সচিব, জাতীয় নাগরিক পার্টি, রাজনীতি যেহেতু শুরুই করেছেন, নিশ্চয়ই আমরাও আপনাকে ভবিষ্যতে বাংলাদেশ রাষ্ট্রের ভালো কোনো জায়গায় দেখব, এবং তখন নিশ্চয়ই বাংলাদেশ রাষ্ট্রের জন্য কাজ করবেন। আপনাকে নিয়েও যেন অন্য কোনো অতিথি এসে ঠিক একই ধরনের সমালোচনা করতে না হয়, কোনো দুর্নীতি নিয়ে যেন আঙুল তুলতে না হয়, সেই বিষয়গুলো তো আমরা হয়তো নজর রাখবো। আপনার সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো শেষ করছি। ধন্যবাদ আপনাকে। দর্শক, এই ছিল আমাদের আজকের আয়োজন দ্য হট সিট। প্রতি বৃহস্পতিবার রাত 11:35 এই আয়োজন নিয়ে আমরা হাজির হই। আগামী পর্বে অন্য কোনো অতিথিকে নিয়ে আবারও হাজির হব। সে পর্যন্ত সবার জন্য রইল শুভকামনা। শুভরাত্রি।